আর এই যে কাজগুলোর কথা তুমি বললে যেগুলো তুমি এখন করছো ওই ফিল্মের কাজের বাইরে, তো এগুলো তো কাজ। ডেফিনেটলি। ইভেন আমার কাছে মনে হয় যে এটা আরো বেশি টাফ। আমরা ফিল্মে যখন কাজ করি আমরা হচ্ছে সারাদিনে 3 থেকে 4টা সিকোয়েন্স করি, ম্যাক্সিমাম 5টা। তো আর এখানে হচ্ছে যে এভরিডে একটা গল্প, সেখানে 15টা সিনও থাকে, 16টা সিনও থাকে, কখনো কখনো 20টা সিন পর্যন্ত করতে হয়। সেটা আমার কাছে মনে হয় আরো বেশি টাফেস্ট। সো এইখানে কাজ করাটা মানে যারা দূর থেকে বলে যে কেন করছে, কিভাবে করছে, মানে আমি বলবো যে প্লিজ একবার করে দেখো, একবার করে দেখো এবং দেখাও। আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এভরিডে আমি একটা ভালো ইনকাম করছি, আমার কারোর কাছে হাত পাততে হচ্ছে না, আমার কারোর কাছে কোনো সাপোর্ট নিতে হচ্ছে না, আমার সংসার আমি নিজে খুব ভালো চলতে পারছি, আমি আমার সংসারকে খুব ভালো চালাতে পারছি। এটাই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট এবং এটাই হচ্ছে আমার প্রাউডের জায়গা দাদা। আমি এভরিডে কাজ করছি। একটা পর্যায়ে এরকম এসেছিল যে অভির জীবনে একটা বড় রকমের আঘাত এসেছিল, এবং সেই আঘাতটা মানসিক আঘাত সবচেয়ে বেশি ছিল, এবং সেখান থেকে আমরা সেটার দিকে যাচ্ছি না, বাট আমার দর্শকদেরকে জানানোর একটা বিষয়ে আমি ভাবছি যে সেখান থেকে ওভারকাম করলেও কি করে, মানে থাকে না মানুষ ইন্সপায়ার্ড হবে তাহলে যে এরকম জায়গার থেকেও ওভারকাম করা যায়। আমি যখন দাদা ওখান থেকে বেরিয়ে এসেছি তার 3 দিনের মধ্যে দাদা আমি শুটিং করেছি। আচ্ছা। তো অনেকেই যখন আমি ওখান থেকে বেরিয়েছি অনেকেই নক করতো, অভি ফ্যামিলির কাছে ফিরে যায়নি, আমরা হচ্ছে অভিকে থাকার ব্যবস্থা করব, আইফোন গিফট করব। বাট মানে যেটা তারা গিফট করবে সেটা নিয়ে হচ্ছে আমি একটু কথা বলবো, তাদের নামগুলো বলবো, বাট আমি কখনো দাদা এটা অ্যালাউ করি না। তখন ওই ফোন না, তুমি প্রোডাক্ট হয়ে গেছে এট দ্যাট টাইম। তো আমি যেটা করেছি দাদা, আমি ওখান থেকে জাস্ট 3 দিনের মধ্যে আমি শুটিং এ ফিরে গেছি, এবং আমার কাছে একটাই কথা ছিল, সেটা হচ্ছে যদি আমাকে ভালো লাগে, আমাকে যদি সাপোর্ট করতে চাও, আমাকে কাজ দাও। ওই ট্রমার জায়গা থেকে যদি বলি, ওটা ওই সময় মানুষ যে পজিশনে তুমি ছিলে, ট্রমাটাইজড হয়ে অনেকে হয়তো যেটা খুব বাজে একটা বিষয়, সুইসাইডাল টেন্ডেন্সি কিন্তু চলে আসে। তো কখনো কি তুমি ওই সময় যখন ছিলে, কখনো কি এটা ভেবেছো যে এরকম পৃথিবীর এরকম সুবাতাস, আলো বাতাস যাই বলি না কেন? দাদা একটু আগে আপনি বলছিলেন যে তোমার কি তখন মনে হতো যে তুমি প্রতিদিন আমার কাছে মনে হচ্ছে প্রতিদিনই তুমি মারা গেছো। আমি আপনাকে তখন বলেছিলাম যে আমি প্রতিদিন না, আমার কাছে মনে হচ্ছে প্রতিটা মিনিট মারা যাচ্ছি, প্রতিটা সেকেন্ড মারা যাচ্ছি, এবং ওইটাই কিন্তু আমার একটা শক্তি ছিল যে আমি যখন বেরিয়েছি আমার কাছে মনে হচ্ছে এটা আমার সেকেন্ড লাইফ, এবং এই লাইফটা শুধুই আমার, এই লাইফটা শুধু আমার, আমি কারো কথা শুনবো না, আমি জাস্ট আমার নিজের কথা শুনবো, আমি নিজের মতো করে উড়বো। কারণ 9টা মাস আমার কাছে মনে হচ্ছে দাদা 9 বছর। তো ওই সময়টা মনে হয় কি যে আমি একটা মানে বন্দি একটা পাখি, জাস্ট এখন আমি রিলিজ হলাম, এবং আমি আমার মতো করে উঠতে চাই, যত দূর যাওয়া যায় আমি উঠতে চাই। এখন সেটা আমার পেছনে যদি কেউ বলে যে অভি এই ধরনের কাজ কেন করছে, ওইটা কেন করছে, কিচ্ছু দাদা যায় আসে না, কিচ্ছু না, নাথিং। একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে যে হয় না যে এখন অভি বা অভির মতো এরকম যাদেরই জীবনে এরকম হয়েছে, তো তারা যখন মুক্ত হয় এবং পরবর্তীতে তারা যখন আবার সফলতার পথে চলে, তখন একটা জিনিস মনে হয় যে না, চাইলে মন থেকে সবকিছুই করা সম্ভব। ডেফিনেটলি দাদা, আবার নতুন করে বাঁচা যায়, মনের জোরটা ভীষণ প্রয়োজন। একদম। তো অভি, আমি একটা জিনিস এখন যেটা বলবো, যেহেতু এটা আমাদের ফ্যাশন রিলেটেড অনুষ্ঠান, এবং অভিও কিন্তু ওই সময় থেকে যখন অভি একেবারে বাচ্চা অবস্থায়, আমার প্রথম ইন্টারভিউ আপনার সাথে, তাই কি? হ্যাঁ ডেফিনেটলি। আচ্ছা, আমি এটা ভুলে গেছি। আগে যদি জানতাম তুই হবি পর ছবির, আমি এবং প্রবীণ মিত্র দা আপনার সাথে প্রথম ইন্টারভিউ আমার দ্যাট টাইম। ওকে, কোন ওরকম ওই সময়ের ইন্টারভিউর কোনো যদি স্টিল পাও বা কিছু পাও আমাকে দিও, আমি কালেক্ট করব। আমি দিব আপনাকে। তুমি কথা দিচ্ছ কিন্তু টেলিভিশন, কারণ আমি এগুলো রেখে দেই, অনেকগুলো স্মৃতি আমার। যাই হোক, আমি ভুলে গেছিলাম, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। তো আমি যেটা জানতে চাই যে অভি তো তখন থেকেই এখন পর্যন্ত, আজকে এই মুহূর্ত পর্যন্ত অভি খুব ফ্যাশন সচেতন একটা ছেলে। তো এটা কি হিরো হয়েছে অভি তাই, নাকি না হিরো হওয়ার আগের থেকে ছোটবেলা থেকে তার মধ্যে এই ব্যাপারটা ছিল? দাদা আমার কাছে কি মনে হয় বলুন তো, যে একটা হিরো কখনো পর্দায় এসে তৈরি হয় না। একটা হিরো যখন মায়ের গর্ভ থেকে আসে, দ্যাট টাইম সে হিরো। বাহ। কারণ আমি যখন খুবই ছোট 5-6 এ পড়ি, তখনই আমার কাছে কেন জানি মনে হতো আমি এই 8-10 জনের থেকে একটু আলাদা, আমি এদের থেকে একটু সুন্দর বেশি, এরকম আমার মনে হতো। এবং যখন আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি দেখতাম আমার গ্রামে বসে, তখন আমার মনে হতো যে সুন্দর মানুষের জায়গা তো সব ওইটার মধ্যে, আমি কোনো একদিন ওইটার মধ্যে যাব, ওইটার মধ্যে আমি যেতে চাই। আচ্ছা, তো ওই ব্যাপারগুলো তখন থেকে কাজ করতো। আর যখন আমি আমার এসএসসি কমপ্লিট করে ঢাকায় এলাম,
তখনই হচ্ছে আমি একটা প্রাইভেট চ্যানেলে অ্যাজ এ প্রেজেন্টার স্টার্ট করলাম এবং বাংলাদেশের প্রথম ট্রাভেল শোর প্রেজেন্টার আমি। আচ্ছা, অবিরাম বাংলাদেশ, এটিএন বাংলা থেকে। আচ্ছা, হ্যাঁ, অবিরাম বাংলাদেশ, রাইট রাইট, ফার্স্ট ট্রাভেল আমি বাংলাদেশের প্রথম ট্রাভেল শো এর অ্যাঙ্কর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো তখন হচ্ছে যে সবাই একটুই করতো যে এত ছোট মানুষ, আর ওই প্রোগ্রামটা ছিলই এরকম, দৌড়ে পাহাড় উঠে যাচ্ছি, দৌড়ে করতেছি, মানে ওই ব্যাপারগুলো আমার কাছে খুব ভালো লাগতো। তো আমার কাছে মনে হয় তাদের ফ্যাশন যে ব্যাপারটা, এটা হচ্ছে যে যারা প্রথম থেকে আসলে মিডিয়াকে পছন্দ করে বা ওইটা তাদের মধ্যে একদম ইয়াং এজে চলে আসে ফ্যাশন রিলেটেড যে ব্যাপারগুলো।